আপু, আমি আপনাকে অনেক পছন্দ করি। প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবেন? একগুচ্ছ ফুল হাতে সরাসরি রাইসা আপুর সামনে গিয়ে কথাগুলো বললাম। রাইসা আপু আর তার বান্ধবীরা ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে বসে আড্ডা দিতে ব্যস্ত ছিল। আমার কথা শুনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাকিয়ে রইল রাইসা আপু ও তার বান্ধবীরা। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই প্রথম মনে হয় তারা বাংলা সিনেমার শুটিং দেখছে। না হয় এমনভাবে হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? কাউকে ভালো লাগলে তো প্রপোজ করাই যায়, এটা দেখার কি আছে? সব থেকে বড় কথা, মনের কথা জানানোটাই হলো বড় পাওয়া। এই ছেলে, তোর সাহস কি করে হলো? মেরে হাড় ভেঙে দেবো। বদমাস ছেলে, ক্যাম্পাসের সিনিয়র আপুকে এই কথা বলতে আসিস? রাইসাপুর পাশ থেকে তার বান্ধবী নীলাপু বলে উঠল, দোস্ত, দেখছিস সেদিনের ছেলেটা আজ কি করে বসলো? প্যান্ট খোলা সারা ক্যাম্পাসে ঘুরিয়ে উচিত শিক্ষা দিতে হবে। থাম, কথা বলে রাগ ওঠাবি না। রাইসাপুর চোখের দিকে তাকিয়ে দেখি আগুন বের হচ্ছে যেন। পারলে এখনই আমাকে গিলে খাবে। রাইসাপুর কথা শুনে নীলাপু চুপ হয়ে যায়। আর আমার তো ভয়ে অবস্থা কায়ের হয়ে যায়। এখান থেকে দৌড়ে পালাবো সে উপায় নেই। দৌড় দিলে এই ক্যাম্পাসে জায়গা হবে না। তার উপর যে কাজ করেছি তার যে কী অবস্থা হবে সেটাই ভেবে পাচ্ছি না। ভয়ে হাত পা কাঁপতে থাকে। চারদিকে তাকিয়ে দেখি সবাই ভয়ে আছে। চট দিয়ে তো সবগুলো দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিলি। তোর এত সাহস কি করে হলো? আপু, আমি ইচ্ছে করে করিনি। বড় ভাইয়েরা আমাকে পাঠিয়েছে ফুলগুলো দিয়ে আপনাকে কথাগুলো বলার জন্য। রাইসাপুর চিৎকার শুনে গলা শুকিয়ে গেল। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে বাংলা সিনেমার বাকি শুটিংটুকু দেখার জন্য। সবাই যদি ফ্রিতে সিনেমার শুটিং দেখতে পায় তাহলে সিনেমা হলে গিয়ে কি করবে? কে পাঠিয়েছে তোকে? কার এত বড় সাহস, দেখিয়ে দে। ওই যে, যা শালা, কোথায় গেল? আপু চিৎকার শুনে ভয়ে হাত বাড়িয়ে দৌড়ে থাকা ক্যাম্পাসের সিনিয়র ভাইদের দেখিয়ে দেওয়ার জন্য যেই হাত বাড়ালাম তখন কাউকে দেখতে পেলাম না। তাড়াতাড়ি প্যাকেট থেকে চশমা খুলে বের করলাম। আমি আবার চশমা ছাড়া তেমন একটা ভালো দেখতে পাই না। দৌড়ে আবার ভুল দেখছি না তো? যদি ভুল দেখি বা না থাকে তাহলে আজ যে আমার কপালে শনি আছে সেটা বুঝতে একটু অসুবিধা হয়নি। হাসপাতালেও যেতে হতে পারে, এমনকি এই ক্যাম্পাসও ছাড়তে হতে পারে। চশমা পরে ভয়ে ভয়ে আবার সেদিকে তাকিয়ে দেখি কেউ নেই। যা শালা, কই গেল? আমার হাতে বাস ধরিয়ে দিয়ে কেটে পড়ল। জুনিয়ররা হারামি হয়, বিপদের সময় কেটে পড়ে জানতাম, তবে সিনিয়ররা যে এমন করবে ভাবতেও পারেনি। আমাকে বিপদের মাঝে ফেলে দিয়ে চম্পট দেবে জানলে এখানে কে আসতো? ওই 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 কি করছিস হাত দেখিয়ে? ওইখানে তো কেউ নেই, বল কে বলেছে? আপু, ওইখানে তো ছিল, কোথায় চলে গেল? রাইসাপুর ধমক শুনে তুতলিয়ে তুতলিয়ে বললাম। ভয়ে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। সত্যি তো কেউ নেই ওখানে। আর কাকে হাত বাড়িয়ে দেখাচ্ছি? এখনও যে শরীরে মার পড়েনি সেটা ভেবে একটু নিস্তার ফেললেও পরে কি হবে সেটা ভেবে পাচ্ছি না। ওইখানে ছিল? তাহলে কই গেল? মজা করিস আমার সাথে? আজ তোর মজা বের করছি, যেন আর কারো সাহস না হয় এমন করার। এমন, এই, কমন রুমে নিয়ে চলাকে। আপু, আপু, আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছে করে করিনি। আমি না আসলে আমাকে ওরা র্যাক দিত। আপু, আর এমন হবে না। মুখ বন্ধ কর, আজ পেয়েছি তোরে। রাইসাপু বলার সাথে সাথে নীলা আপু আরও কয়েকজন ধরে ফেলল। সবার সামনে দিয়ে আমাকে কমন রুমে নিয়ে যেতে লাগলো। কেউ কোনো কথা বলছে না, আর বলবে বা কী করে? রাইসাপুর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কার আছে? কার ইচ্ছেই বা হাসপাতালে যাওয়ার, নয়তো ক্যাম্পাস ছাড়ার ইচ্ছেই বা কার আছে? রাইসাপু আমাদের ক্যাম্পাসের সিনিয়র, তার উপর এই এলাকার নেতার বোন। আমি আকাশ, বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছি। প্রথম দিন ক্লাসে না আসতে পারলেও দ্বিতীয় দিন ঠিকই ক্লাসে উপস্থিত হয়ে সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে নেই। আমাদের জেলায় একজন ফ্রেন্ডও পাওয়া যায়। প্রথম ক্লাস শেষ করে বারান্দায় বের হতেই চোখ আটকে যায়। সিগারেট হাতে নীল জামা পরা মেয়েটি বসে আছে। বাতাসে চুলগুলো উড়ছিল। প্রথম দেখায় অসম্ভব ভালো লেগে যায়। চেহারায় কেমন জানি মায়াবী মায়াবী ফুটে ওঠে। মাথার উপর চশমা দেওয়া। তবে সবথেকে বেশি পছন্দ হয়েছিল হাতে সিগারেট দেখে। আমার অনেক ইচ্ছে ছিল একজন স্মোকার মেয়েকে ভালোবাসবো। যদিও আমি স্মোক করি না, তবে আমার ভালোবাসার মানুষটি স্মোক করবে, আর আমিও শাসন করতে পারবো, ঝগড়া করতে পারবো। ছেলেরা স্মোকিং করে আর মেয়েরা শাসন করলেও আমার ছিল অন্যরকম ইচ্ছে। দোস্ত, ওই মেয়েটি কে রে? ওই যে সিগারেট হাতে। হুম।
ও রাইসাপু আমাদের সিনিয়র, থার্ড ইয়ারে পড়ে, আর সাথে নীলাপু। আমার কাছে দাঁড়িয়ে থাকা সদ্য পরিচিত ফ্রেন্ডের কাছে জানতে চাইতেই বলল, একে একে সবার সাথে পরিচয় করে দিল। ওর কথা শুনে মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। থুর, সিনিয়র হওয়ার কি দরকার ছিল? পরে মনকে বোঝালাম, সিনিয়র তাতে কি? ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? 2 বছরের সিনিয়র কিছু হবে না। সিনিয়র তাতে কি? ভালোবাসায় যে পড়েই গেলাম। কিরে কিছু বললি? না, কিছু না। মনে মনে বললেও হয়তো একটু জোরেই বলে ফেলেছি, যার জন্য ও একটু শোনে। কি বলি এখন? তবে কিছু না বলে এড়িয়ে গেলাম। তারপর 2-1 দিনের মাঝেই রাইসাপুর সম্পর্কের ইতিহাস জানতে পারি। রাইসাপুর সামনে কেউ ভয়ে কথা বলতে পারে না, ঠিকমতো আবার প্রপোজ করবে। একবার এক ছেলে প্রপোজ করেছিল, হাসপাতালে যেতে হয়েছিল। আরেকজন ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায়। আরও অনেক রেকর্ড আছে। আমার রুমের এক বড় ভাইয়ের কাছে জানতে পারি সব। অনেক ফ্রেন্ডলি, তাই জানতে অসুবিধা হয়নি। সব শুনে ভয়ে গলা শুকিয়ে যায়। তারপর লুকিয়ে লুকিয়ে ফলো করেছি আর দেখেওছি। সকালবেলা ক্লাসে আসতে দেরি হয়ে যায়, তাই ক্লাসে না গিয়ে বসেছিলাম। তখনই দেখতে পেলাম রাইসাপু আর তার বান্ধবীরা বসে আড্ডা দিছে। রাইসাপুকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছে। তখনই সামনে এসে কেউ আড়াল করে দাঁড়ালো। চোখ তুলে তাকিয়ে দেখে নেতা টাইপের সাথে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন আমাকে বলল, ওই তুই কোন ক্লাসে পড়িস? ভাইয়া, আমি ফার্স্ট ইয়ারে। তুই করে বলায় অনেক রাগ উঠে গেল। সালাম দিয়ে বললাম, যদি উল্টাপাল্টা বলি তাহলে রাগ খেতে হবে। সেটা খাওয়ার ইচ্ছে নেই। অনেক শুনেছি এই সম্পর্কে, তাই নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলাম। তো ক্লাসে গেলি না যে? ভাইয়া, দেরি হয়ে গেল, তাই এখানে বসে আছি। হ, ওই যে মেয়েটিকে দেখেছিস সবার মাঝখানে বসে আছে, হাতে মোবাইল আর কানে ইয়ারফোন? জি ভাইয়া। ভাইয়ের কথা শুনে তাকে দেখি রাইসাপুর কথা বলছে। আমার ক্রাশ, আমার প্রথম ভালোবাসা, যাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকে। তাকে চিনব না সেটা কি করে হয়? তাই বেশ গর্বের সাথেই বললাম, যা এই ফুলগুলো নিয়ে প্রপোজ করবি। ভাইয়ের কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলছে? আমাকে মার খাওয়ানোর ধান্দা? ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকালাম। কিরে যাচ্ছিস না কেন? ভাইয়া, কিন্তু কোনো কিন্তু না, আমরা আছি, কিছু হবে না, যা। আমরা এখানে বসে আছি, কিছু বললে দেখিয়ে দিবি। ভয়ে ভয়ে বলল, না করতে পারছি না। কিভাবে না করবে? না করলে আবার অন্যরকম হবে। আবার মনের মানুষটিকে কথা বলার সুযোগ পেয়ে গেলাম, হাতছাড়াও করতে চাইলাম না। যাব কি যাব না, একবার পেছনে আরেকবার সামনে তাকিয়ে অনেক সাহস করে নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সিনিয়র ভাইরা তো আছে, আর এমন সুযোগ কি কখনো পাবো? তাই বলেই ফেললাম। বলেই এই বিপদে পড়লাম। তারা কেটে পড়ল। 1 সপ্তাহ হয়নি, সবেমাত্র ভর্তি হয়েছে। তার মাঝে এমন কিছু হবে জানলে আজকে আসতামই না ক্লাস করতে। বাসা থেকে আসার সময় আপু বারবার বলে দিয়েছিল সাবধানে থাকার জন্য। আর কোনো মেয়েকে প্রপোজ তো দূরের কথা, 100 হাত দূরে থাকার জন্য বলল। কেন যে শুনলাম না? শুনলেই বিপদ হতো না? না জানি কি আছে কপালে। ভাবতেই দেখি কমন রুমে এসে হাজির। নীলা, হকি স্টিক নিয়ে আয়। রাইসাপুর মুখে হকি স্টিকের কথা শুনেই পানির তৃষ্ণা পেয়ে গেল। তাহলে কি আমার হাত পা ভেঙে হাসপাতালে পাঠাবে? আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর কখনোই এমন করব না। আমি ইচ্ছে করে করিনি, ওরা আমাকে পাঠিয়েছে। আমি না আসলে আমাকে ভয় দেখিয়ে বলল সবার সামনে কান ধরাবে, আরও অনেক কিছু বলেছে। ভয়ে একদমে কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে রাইসাপু হাসতে থাকে। রাইসাপুর মুখে হাসি দেখে ভয় বেড়ে গেল। এই নে হকি স্টিক। রাইসাপুর হাতে হকি স্টিক বাড়িয়ে দিল নীলা আপু। এই কয়দিনে নীলা আপু আর রাইসা আপুকে ভালো করে জানা হয়েছে। দুজনেই খুব ভালো বান্ধবী। একবার রাইসা আপু, একবার হকি স্টিক, আরেকবার নীলা আপুর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তখনই রাইসা আপু বলল, শোন, তুই যে অন্যায় করেছিস তাতে ইচ্ছে হচ্ছে তোর হাত পা ভেঙে দিতে। তোর সাহস কী করে হলো আমাকে এই কথা বলার? তুই জানিস না আমি তোর সিনিয়র? আর কে আমি? রাইসাপুর চোখগুলো থেকে যেন আগুন বেরিয়ে আসে। অগ্নিমূর্তি চোখগুলো দেখে ভয়ে হাত পা কাঁপা শুরু হওয়ার অবস্থা। আপু, বিশ্বাস করেন, আমি নিজ থেকে আসিনি, আমাকে সিনিয়র ভাইয়েরা পাঠিয়েছিল। তোর কোন সিনিয়র ভাই? এই ক্যাম্পাসের কারোর এমন সাহস নেই যে এই কাজ করবে। পরিচয় দিই, তার হাত পা ভেঙে ক্যাম্পাসে ফেলে দিয়ে দেবো আমি। আপু, আমি তাদের নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো। রাইসাপুর ধমক শুনে মাথা নিচু করে আস্তে আস্তে বললাম, আমার এই মুহূর্তে কিছুই করার নেই। যদিও নিজের বেশি
পাকনামির জন্য এই পরিস্থিতির শিকার। এত সাহস করে না বললেও পারতাম। রাইসা আপুকে বলবো না কেন? প্রথম দেখাও ভালো লেগে যায়, যদিও জানতাম না সিনিয়র। প্রেম ভালোবাসে কি সিনিয়র জুনিয়র দেখে হয়? মন কি আর সেটা মানে? মেয়েদের কমন রুম থেকে বিদায় করে রাইসাপু আর তার বান্ধবীরাই আছে শুধু এই মুহূর্তে। রাইসাপুর মুখের ওপর কথা বলবে এই সাহস কারো নেই। চুপ করে আছিস কেন? রাইসা, কিছু করিস না, আমার মাথায় একটা আইডিয়া আছে। রাইসাপুর সামনে চুপচাপ দাঁড়িয়েছিলাম। রাইসাপুর রেগে হকি স্টিক নিয়ে উঠতে আসতে চাইলে নীলাপু বাধা দেয়। আমি শুধু মনে মনে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকি। এই বিপদ যেন আর কখনোই না আসে, আর কখনোই এত সাহস দেখাতে আসবো না। মনে মনে হাজারটা গালি দিতে থাকি সিনিয়র ভাইদের। শোন, বিপদে ফেলে এখন পালিয়েছিস, তোদের দেখে নেব। অনেক কষ্ট করে ভার্সিটিতে ভর্তি হয়েছি। এই ক্যাম্পাস ছেড়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আব্বু যার আগে শুনলে তো মেরেই ফেলবে। তার থেকে চুপচাপ থাকা ভালো। যা বলবে সব মাথা পেতে নেব, সেটাই ভালো হবে এই মুহূর্তে। বল কি কথা? নীলাপুর কথা শুনে রাইসা আপু বলল। নীলাপুর দিকে আর চোখে তাকিয়ে আছে কি বলার জন্য। কি আইডিয়া দিবে সেটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। না জানি আবার কি বলে বসে। নীলাপু রাইসা আপুকে বলছে, শোন, ছেলেরা ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো হয়, পুশ আপ করলে বেশি শক্তিশালী হয়, তো সেটাই করতে বলি, কেমন হয়? তা আমার কি, এই যে আমরা পুশ করছে? আরে গাধা, দেখছিস না কি হ্যাংলা পাতলা, শরীরে একটুও স্বাস্থ্য নেই, তারপর আসলো প্রপোজ করতে। অনেক ছেলেকে তো অনেক রকম শাস্তি দিলি, কাউকে হাসপাতালে পাঠালি, সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিলি, আবার কাউকে সারা ক্যাম্পাসে ভিক্ষা করিয়েছিস। এটাকে যদি এরকম কিছু করিস তাহলে মরেই যাবে। দেখছিস না চশমা পরা আবার রোগা পাতলা, আর হাসপাতালে পাঠালে আবার তোর ভাইয়া শুনলে রাগ করবে। তার থেকে এটাই ভালো হবে। ভালো আইডিয়া। শোন, তোর এই অন্যায়ের ক্ষমা পাওয়ার একটা উপায়, আমাদের সামনে 500 বার পুশ আপ দিবি, নয়তো শুনেছিসই তো বাকি শাস্তিগুলো। নে, রেডি হয়ে তাড়াতাড়ি শুরু কর। নীলাপুর কথা শুনে রাইসা আপু হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল। রাইসা আপুর কথা শুনে চারদিকে অন্ধকার দেখতে থাকে। সেরেছে, এত কিছু থাকতে এইটা কেন? নিজের মনে মনে বলি। আর কিছু আইডিয়া পেলি না? আমার দ্বারা জীবনে এটা হবে না। বোন, তুই অন্য আইডিয়া দিতে পারলি না? এটাও ঠিক, হালকা পাতলা কেউ দেখলে বলবে রোগা। তাই আপুর কথায় ব্যায়াম করে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য পোজ দিতে ঠিক করলাম। প্রথম দিন 10 বার দিতে গিয়ে সেখানে 5 বার দিয়ে আমি শেষ। আর এখন 500 বার কীভাবে দিব? আপু, আমি পারবো না। চুপ বেদব, আবার সাথে সাথে না করিস। তোর সাহস কি করে হলো? এটাই করবি তুই, এটাই তোর শাস্তি। এখন শুরু কর। রাইসাবুর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলতে চিৎকার দিয়ে ওঠে। রাইসাবুর চিৎকার আর চোখের অগ্নিমূর্তি রূপ দেখে ভয়ে চুপসে গেলাম। সেই সাহস আর নেই যে সাহস নিয়ে প্রপোজ করেছিলাম। শুরু করিস না কেন? তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো তোমার ভালো। ঠিক তখনই ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের শব্দ শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদ্ভুত প্রাণী দেখছে। বাহ বাহ, ছেলের ফোনে কি রোমান্টিক গান দিয়ে রিংটন দেওয়া। গার্লফ্রেন্ড ফোন করেছে বুঝি? দে ফোনটা দে, কথা বলি তোর গার্লফ্রেন্ডের সাথে। বলি তোর গার্লফ্রেন্ডকে রেখে আবার প্রপোজ করতে আসলি অন্যজনকে। আমার প্রিয় গানের কিছু অংশ রিংটোনে সেভ করে রেখেছি। নীলাপুর কথা শুনে কি করে বলবো যে গার্লফ্রেন্ড নেই? আপনার বান্ধবী মানে রাইসা আপুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। ওই অসময়ে আবার কেন ফোন করলো? ফোন করার সময় পেল না। মনে মনে একরাশ বিরক্তি নিয়ে ফোন বের করলাম। এখন ফোন না বের করলে মহা বিপদ। এমনিতেই ঝামেলা, আর ঝামেলা বাড়াতে চায় না, তাই বাধ্য ছেলের মতো ফোন বের করে আনলাম। আপু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি ওইসব প্রেম ভালোবাসা করি না। বড় আপু ফোন করেছে। সব ছেলেরাই এই কথা বলে, বিপদে পড়লে গার্লফ্রেন্ডকে আপু হিসেবে পরিচয় দেয়। ফোন দে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বড় আপুর নাম দেখে বলতেই রাইসা আপু ছো মেরে ফোনটা হাত থেকে নিয়ে গেল। ফোন নিয়েই রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করলো। জি, কে বলছেন? ওপাশ থেকে আপু ঠিক কি বলল শুনতে পায়নি, তবে কিছু একটা বলছে, সেটা বুঝতে অসুবিধা হয়নি। ও আপু, এখন তো আকাশের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। আপনি বলে দেন ও যেন ঠিক কথা মতো প্র্যাকটিক্যাল ক্লাস করে। রাইসা আপু কথা বলে মুচকি এসে ফোনটা বাড়িয়ে দিল। দেখেই শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে রাইসা আপুর প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি করি। আমাকে ফাঁসিয়ে দিয়ে আবার
হাসা শুরু করলো, সাথে বান্ধবীগুলো। না জানি আপু আবার কি বলে। হ্যাঁ আপু। হ্যাঁ ভাই আমার, তুই প্র্যাকটিক্যাল ক্লাস করিস ঠিক মতো। ক্লাস শেষ করে ফোন দিবি। এখন যেভাবে বলে সেভাবেই কর। আচ্ছা আপু। আপু কিছু বলার আগে জারি দিয়ে ফোন রেখে দিল। আমার যে খবর আছে সেটা বুঝতে অসুবিধা হয়নি। এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। একবার স্কুলের এক মেয়ে আমার নামে আপুর কাছে বিচার দিয়েছিল। একই সাথে পড়াশোনা করে, আর মেয়েটি আপুর কাছে প্রাইভেট পড়তো। এক বন্ধু পছন্দ করে আর আমাকে বললো হেল্প করতে। আর আমি মেয়েটিকে বলেছিলাম তো সরাসরি আপুর কাছে নালিশ আমি নাকি প্রপোজ করেছি। আপু কি মারটাই না দিল সেদিন মেয়ের কথা শুনে। তারপরে প্রতিশোধ হিসাবে স্যারের বাড়ির কাজের খাতা লুকিয়ে ফেলেছিলাম। আমাদের অঙ্কের স্যার অনেক রাগে ছিলেন। কেউ বাড়ির কাজ না আনলে মার একটাও মিস যেত না। সেদিন স্যার মেয়েকে মেরে 2 হাত লাল করে দিয়েছিল। অনেক খুশি হয়েছিলাম যে আপুর হাতে ঝাড়ুর মায়ের খাওয়ানোর মজা টের পেল। তবে একটু খারাপ লেগেছিল, তবে করার কিছুই নেই। স্কুল জীবন শেষ করার দিন মেয়েটির কাছে সরি বলেছিলাম। আরও অনেক কাহিনী আছে, এই শেষ দেখে ছাড়বো। কিরে, শুরু করিস না কেন? এই তো আপু শুরু করছি। নীলাপুর ধমক শুনেই শুরু করলাম। অনেক কষ্টে 10 বার দিয়ে দেখি আর পারি না, হাত পা চলছে না। একবার তাদের কাছ থেকে পানি চেয়ে পানি খেয়ে আবার শুরু করলাম। অনেক কষ্ট করে 125 বার দিয়ে আমি শেষ। যেখানে 10 বার দিতে পারি না সেখানে এতবার কীভাবে দিলাম নিজেও যায় না। আর কোনোভাবেই না পেরে সেখানে শুয়ে পড়লাম। অনেক ধমক আর অনেক রকম শাস্তির ভয় দেখে যখন দেখতে পেল কাজ হচ্ছে না, তখন তাদের মনে যেন একটু মায়া হলো। রাইসা, ছেলেটার পারবে বলে মনে হচ্ছে না। ওকে ছেড়ে দে আজকের জন্য, অন্যদিন করবি, কি বলিস? ওকে, তবে কাল ক্যাম্পাসে এসে আমার সাথে দেখা করবি। আর ভুলেও যদি শুনি ফের এমন করেছিস তাহলে সোজা হাসপাতাল পাঠিয়ে দেবো। জি আপু, মনে থাকবে। রাইসা আপুর কথা শুনে যেন প্রাণ ফিরে পেলাম। মুখে মুখে না বললেও মনে মনে ঠিক করে নিয়েছি এই ক্যাম্পাসে যখন আছি তাহলে আজকের প্রতিশোধটুকু নিয়ে ছাড়বো। সময় আমারও একদিন আসবে। রাইসা আপু সাথে সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি অনেকেই উৎসুক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ অপেক্ষা ছিল জানার জন্য আমার সাথে ঠিক কী করেছে। এই খবর ছোট্ট ক্যাম্পাসের চারদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খুব খুব আদরে দাঁড়িয়ে আছে আমার ক্লাসের বন্ধুগণ, যেন এবারে জয় করে ফিরে এসেছি। সবার সাথে তারাও দেখতে এসেছে, তবে খালি হাতে, কোনো বিশেষ উপহার নিয়ে আসেনি। আমিও হাসি মুখে তাকিয়ে বের হয়ে হাঁটা শুরু করলাম তাদের দিকে, যেন তাদের মনে ধারণা ঠিক এভারেস্ট জয় করেই ফিরেছি। কিরে, কি করছিলি? আর তোর সাথে কি কি করেছে? কি র্যাগিং দিল? চুপ করতো। আপুর মন জয় করে খেতে খেতে জীবন শেষ, আর তোরা আছিস জানার জন্য। পরে সব বলবো, এখন বাসায় যাব, ক্লান্ত লাগছে, কাল দেখা হবে বলে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। যদিও হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তবে কাউকে বসতে দেওয়া যাবে না। রুম থেকে বের হওয়ার আগেই মুখের ঘাম পরিষ্কার করে নিলাম, যেন ক্লান্তি ছায়া না ফোটে। বাসায় এসে কোনো রকমে শুয়ে পড়তেই ঘুম। এতবার পোশাক একসাথে কখনোই দেওয়া হয়নি। কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। যখন চোখ খুলে তাকালাম দেখি রুমের বড় ভাইয়েরা মাথার পাশে বসে আছে, মাথায় জলপট্টি দেওয়া হচ্ছে। চোখের দিকে তাকিয়ে দেখি উস্কিপ হয়ে তাকিয়ে আছে, অনেকটা ভয় আছে। ভাইয়াকে দেখে উঠে বসতে চাইতে দেখি শাশুড়ির ব্যথা, কোনোভাবেই উঠতে পারছি না। উঠতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ এনেছি, খেয়ে শুয়ে থাকো। রুমে এসে দেখি জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। কথাগুলো বলেই নিজের হাতে খাবার নিয়ে আসলো। খেতে ইচ্ছে না করলেও অনেক ক্ষুধা থাকায় কোনো রকমে খেলাম। তারপর ওষুধ খাইয়ে দিয়ে আমার পাশে এসে বসলো। রুমে সবাই তখন ঘুমের মাঝে হারিয়ে গেছে, শুধুমাত্র রাসেল ভাই ছাড়া। হে আকাশ, কি হয়েছিল সব বলতো শুনি। তারপর রাসেল ভাইয়ের কাছে সব কথা খুলে বলি। রাসেল ভাই আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যা হওয়ার হয়েছে, এখন থেকে একটু সাবধানে থাকবি। আর ওইসব মনে রাখিস না। ক্যাম্পাসে প্রথম প্রথম ওইরকম একটু হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কথাগুলো বলেই আমার পাশে শুয়ে পড়ল। রাসেল ভাই ঘুমিয়ে পড়লেও আমার ঠিক ঘুম আসে না। অনেক কিছুই মাথায় ঘুরছে, কিভাবে কি করব। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। ফোনের শব্দে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়ে দেখি আপুর কল। ফোন রিসিভ করতেই আপু বলল, কেমন আছো? প্র্যাকটিক্যাল ক্লাস কেমন করছো? আপু ভালো, তুমি কেমন আছো? আর দোয়া করো যেন ফুল মার্কসটাই পাই। সবসময় করি ভাই। টুকটাক কথা বলে রেখে দিলাম। আপুকে বসতে দিলাম না কিছুই।
অসুস্থ থাকার জন্য আজ ক্লাসে যেতে পারেনি, আর কেউ ডাকও দেয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বাসে চলেছে। কাল অফ ডে ক্যাম্পাস, তাই ফ্রেশ হয়ে খেয়ে আবার ঘুমাতে চলে আসলাম। রাসেল ভাইয়ের সাথে মার্কেটে এসেছিলাম। আমাকে বসিয়ে রেখে কোথায় জানা গেল, তাই মাথা নিচু করে ফোনে গেম খেলছিলাম। কিরে, তুই গতকাল আমার সাথে দেখা করিসনি কেন? এখানে কার সাথে দেখা করতে আসলি? হঠাৎ কণ্ঠ শুনে দেখি রাইসা আপু দাঁড়িয়ে আছে, সাথে নীলা আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই গতকাল দেখা করিসনি কেন? আপুকে বললাম যে জ্বর এসেছিল, তাই আসতে পারেনি, সেজন্য সরি বলে নিলাম। এখানে কেন এসেছি সেটা বললাম, যদিও সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল। রাইসা আপু নীরবতা ভেঙে বলল, যা, আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। আজ আইসক্রিম খাওয়াবি তুই আমাদেরকে। গতকাল আসিসনি তাই। আপু আমি তো মানি ব্যাগ নিয়ে আসিনি, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ, বুঝেছি কি বলতে চাইছিস। এই নে টাকা, নিয়ে আয়। মাথা চুলকে নিচে তাকিয়ে বললাম, যদিও মানি ব্যাগ সাথে ঠিক আনিনি, তবে ফোনের ব্যাক সাইডে কভারে টাকা আছে। তবে আপুদের টাকা খাওয়ার মাথায় বুদ্ধি চাপলো, তাই না করে বসলাম। আর রাইসা আপু 500 টাকার চকচকে নোট বের করে দিল। টাকা হাতে নিয়ে নাচে নাচে চলে গেলাম আপুর জন্য আইসক্রিম আনতে। আপু আইসক্রিম। আমার কথা শুনে হাত বাড়িয়ে আইসক্রিম নিল, তবে বাকি টাকা ফেরত দেয়নি। কৌশলে এড়িয়ে গেছি, আর টাকাটাও ফেরত দেওয়ার ইচ্ছা নেই। আশেপাশে মানুষজন থাকায় মুখ ফুটে বলতে পারছে না। এক সময় রাসেল ভাই এসে ডাক দিতেই আপুর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। যাক, পকেটে এখন আপুর টাকা আছে, সেই খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছিল, তবে আপুর সামনে সেটা করা যাবে না। তারপর থেকে আপুর সাথে প্রতিদিন দেখা করি, তবে শাস্তির কথা আপু আর বলেনি। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আপুকে দেখতে থাকি, আর অবাক হয়ে তাকিয়ে থাকতাম। বেশ কিছুদিন পরেই সুযোগ পেয়ে গেলাম, সেই অনুযায়ী মনে সাহস নিয়ে কাজ করেও ফেললাম। অপেক্ষায় দাঁড়িয়েছিলাম পাশে না দেখার ভান করে, তখনই পাশে থেকে ডাক ভেসে আসলো, আয় আকাশ, এদিকে আয়। আপু ডেকেছিলেন? আমার দিকে অগ্নিমূর্তি ধারণ করে রাগে গজগজ করতে করতে বলল, তোর সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। কিছু বলি না দেখে তুই আজকে কাগজে ভালোবাসার কথা লিখে ছুঁড়ে মারলি। আপু বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। অমন কাজ করার সাহস কিভাবে হবে? কাঁদো কাঁদো গলায় আপুর দিকে তাকিয়ে বললাম। তাহলে তুই ছাড়া এই কাজ কে করেছে? আপু কাগজের উপরে শুধু ভালোবাসা লেখা, ভিতরে কি লেগেছে আমি কি করে জানবো? তুমি যদি অনুমতি দাও একটা কথা বলবো। আপুর হাতের দিকে তাকিয়ে ভালোবাসি কথাটা লেখা দেখে বললাম, যেন একটু সন্দেহ না হয় আর আমার প্রতিশোধ নেওয়া হয়ে যায়। হ্যাঁ বল। ওই যে গাছের পাশে তোমাদের ক্লাসের ভাইকে দেখছি বসে আছে, আর কাকে যেন চিঠি দিবে কথা বলছে। আমি পাশ দিয়ে আসার সময় শুনলাম, মনে হয় ওরা কাজটা করেছে। ওদের হাতে লেখার সাথে লেখা মিলিয়ে দেখতে পারো। এতক্ষণ মনে হয় ঠিক জায়গায় ড্রপ পড়েছে। আমার কথা শুনে তাকিয়ে যেন কি ভাবছে, কোনো কথা বলছে না। রাইসাপুর বান্ধবীরাও পাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছে। হ্যাঁ রে, ও তো সঠিকটাও বলতে পারে। চল, আজ ওই পোলা বহুত বাড়ছে। আমাদের ক্যাম্পাসের জুনিয়র মেয়েদের পর্যন্ত প্রপোজ করেছে। সেদিন তো আমাদের ক্লাসের রুমাকেও বলতো ভালোবাসি, আর আজ তোর গায়ে চিঠি লেখে ঢিল ছুঁড়ে মারলো। মাঝে মাঝে আমাদেরই লুকিয়ে ফলো করে। এর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমার কথা শেষ না হতেই রাইসাপুর বান্ধবী কথাগুলো বলল। রাইসাপু সাইমাপুর দিকে তাকিয়ে আছে। আরে রাখ, আগে দেখ চিঠি কাকে দিয়েছে। যদি অন্য কাউকে দিয়ে থাকে আবার ভুল করেও দিতে পারে। আগে চিঠিটা পড়ে দেখ। মাহিয়াপুর কথা শুনে কেমন সুর পাল্টে যেতে থাকে। হেই সেরেছে, শেষ পর্যন্ত কি আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে? মাহিয়াপুর ওপর অনেক রাগ হচ্ছে। সারাক্ষণই তো দেখি চুপচাপ থাকে, আজ একেবারে মুখে খই পড়তে শুরু করেছে। রাইসা, দে তো দেখি চিঠিতে কি লেখা আছে। রাখ, চিঠি পড়তে হবে না, এমনিতেই মাথা গরম হয়ে আছে। চল আমার সাথে। মাহিয়াপুর কথা শেষ না হতেই হাত বাড়িয়ে চিঠিটা নিতে চাইল। রাইসাপু চিঠি না নিয়ে পা বাড়ালো যাওয়ার জন্য। আমার মনে সব দুশ্চিন্তার অবসান ঘটে গেল। যাক, অবশেষে প্ল্যান কার্যকর হবে। অনেক কষ্ট করে প্ল্যানটা করেছি, অনেক সময় নিতে তথ্য জোগাড় করতে পেরেছি। রাইসা আপুর সম্পর্কে যতও জানি, যদি একবার রাগ উঠে যায় তাহলে কি করবে নিজেও জানে না। এই মুহূর্তে সাথে যাওয়া আমার ঠিক হবে না, যদি আবার সন্দেহ করে। তাই মানে সেখান থেকে কেটে পড়ি। রাগে হনহন করে রাইসা আপু যেতে থাকে। যাও,
সেদিন আমাকে বিপদে ফেলে পালিয়েছিলি, আজ বোঝো কেমন লাগে। সেখান থেকে কেটে পড়ে অপেক্ষা করতে লাগলাম কখন সিনেমার শুটিং দেখতে পাবো। ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে চলে আসলাম। বারান্দায় এসে দাঁড়িয়ে তাকিয়ে আছি দেখার জন্য। না, তেমন কিছু তো দেখা যাচ্ছে না। অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনো কিছু না দেখতে পেয়ে চলে আসি। আবার মনে মনে ভয় হচ্ছে, যদি ধরা পড়ে যায় তাহলে না জানি কপালে কি আছে। ক্যাম্পাস ছাড়তে হবে সারা জীবনের জন্য, এইবার কোনো ক্ষমা পাবো না। না, এত নিখুঁতভাবে করেছি, ধরা পড়ার কোনো সুযোগই নেই। সিনিয়র ভাইয়াটা তো পাশে ছিল, তাহলে এত দেরি কিসের? না আবার অন্যরকম কিছু হয়ে গেল? মনে মনে ভয় আর বিপদের সংকেত যেন ধেয়ে আসে। মনে মনে নিজেকে সাহস দিতে থাকি। অনেকক্ষণ অপেক্ষা থেকেও যখন রাইসা আপু ও তার বান্ধবীদের কাউকে দেখতে পেলাম না, তখন মনের ভয় দূর করার জন্য ক্লাসের দিকে পা বাড়ালাম। এখানে দাঁড়িয়ে থাকলে মনের ভয়টা তীব্র হবে, যতই সাহসী হই না কেন। ভয় আর সংকোচ নিয়ে কখন যে ক্লাসের সামনে এসে দাঁড়ালাম বুঝতেই পারিনি। হঠাৎ করেই স্যারের ডাকে হুঁশ হয়। এই ছেলে, ক্লাসের সামনে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আসতে পারি? কী জন্য আসতে চাও? স্যার, ক্লাস করার জন্য। আমার কথা শুনে বেশ গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল আমাদের সিরাজুল স্যার। বেশ মিশুক আর মজার স্যার। কেউ ক্লাসে দেরি করে আসলেও অন্য স্যারদের মতো ধমক দেবে না, তবে আদরের গলায় শাসন করে দিবেন যেন পরের বার দেরি না হয়। এখন এসে কি করবে? ক্লাস তো শেষ। প্রেজেন্টটা তোমার ফ্রেন্ডদের বলে দিলেও পারতে, যেন দিয়ে দেয়। এতটা কষ্ট করে না আসলেও পারতে। সরি স্যার, আসলে নো এক্সকিউজ। এই বয়সটা আমিও পার করে এসেছি। আমিও জানি এসেছো যখন, যাও সিটে গিয়ে বসো। জি স্যার। স্যারের আদরে মাখা বকার শাসনগুলো শুনে সিটে গিয়ে বসলাম। আমাদের এই স্যারকে সবাই বেশ পছন্দ করে, অনেক ফ্রি সবাই স্যারের সাথে। এতটা বয়স হয়ে গেল মনে হয় না অনেক সিনিয়র। আমাদের সাথে আচরণের বয়সে ব্যবধানটা কমিয়ে আমাদের পর্যায়ে নিয়ে এসেছেন, যেন আমাদের ক্লাসের কোনো বন্ধু নতুন স্যার হিসেবে যোগদান করেছেন। স্যারকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। ক্লাসে এসে সাগরের পাশে বসলাম। কি রে, ক্লাস রেখে কই চলে গিয়েছিলি ক্লাস না করে? সাগরের দিকে হাসি মুখে তাকিয়ে বললাম, আমার ক্লাসকে দেখতে গিয়েছিলাম। সাগরের বাসা খুলনা শহরে হলেও এই 1 মাসে আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠল। সাগরের সবচেয়ে ভালো বন্ধু। দুজনের কথা শেয়ার না করলে যেন পেটের ভাত হজম হয় না। কখন এসে কথাগুলো বলবো? সাগরও অপেক্ষায় থাকে, তার মনে যত কথা আছে কখন এসে বলবে। তোর ক্রাশ রাইসাপুকে দেখতে গিয়েছিলি নাকি? ভাবি ডাকবে। আমার কিসের আপু? তোর ভাবি হয়, বুঝলি? রাখ, রাখ, কথা বলিসনি। ক্লাস থেকে স্যার গেলে সব বলবো, এখন চুপ করে থাক। সাগর সব কিছুই জানে যে রাইসাপুর ওপর ক্রাশ খেয়েছি প্রথম দেখায়। রাইসাপুকে ভালোবাসি, আর এ নিয়ে মাঝে মাঝে খেপিয়ে রাখে। যদিও আমরা দুজন ছাড়া তৃতীয়জন আর কেউ জানে না। আমাদের ফিসফিস কথা শুনে স্যার আর চোখে একবার তাকিয়েছিল, তাই সাগরকে চুপ করে থাকতে বলি। 5 মিনিট ক্লাস না করতেই স্যার বেরিয়ে গেল। স্যার চলে যেতেই সাগরকে নিয়ে বারান্দার এক কোণে এসে দাঁড়াতেই জানতে চাইলো, বল কি বলবি? সাগরকে সব কিছু খুলে বললাম। আমাকে যে বড় ভাই র্যাক দিয়ে রাইসাপুর কাছে পাঠিয়েছিল তার জন্য কোনো আফসোস ছিল না, সব কিছুই ভুলে যেতাম। তবে যখন শুনলাম সাগরকে অনেক বেশি অপমান করেছে, তখন প্রতিশোধ নেওয়ার জন্য মাথা চড়া দিয়ে ওঠে। সাগর কখনোই সিগারেট খায় না। সাগরকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছে, আরও এমন কিছু করেছে যা বলার মতো না। রাইসাপু ছাড়া কেউ কিছু বলতে পারবে না। একটু রাজনীতি করে তাই সবাই সীমাহীন করে চলে। যদিও রাইসা আপুর সামনে কিছুই না। রাইসা আপু বড় ভাইয়ের নাম শুনলে কারো কথা বলার সাহস পর্যন্ত হয় না। এইরকম কাজের একবার প্রতিশোধ নিয়েছিলাম স্কুলে থাকতে। এক ফ্রেন্ডকে মিথ্যা বলে মার খেয়েছিল স্যারের হাতে। তখন আমরা ক্লাস 8-এ পড়াশোনা করি। সেদিন নিজের সবটুকু দোষ বন্ধুর কাছে চাপিয়ে দিয়েছিল। হেড স্যার অনেক মেরেছিল বন্ধুকে, স্কুল থেকে বের করে দিতে চেয়েছিল। ইফটিজিং করেছিল সেই বয়সে, যদিও মিথ্যা, তবে স্যার বিশ্বাস করেনি। প্রতিশোধ হিসাবে একদিন স্যারের কাছে নালিশ দিয়ে বসলাম। ওই ভাইয়া তখন ক্লাস 10-এ, আর বদভ্যাস মাঝে মাঝেই মেয়েদের ওয়াশরুমে উকি দিতে চেষ্টা করে। একদিন দেখে ফেলি সবে মাত্র ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই হেড স্যারকে ডেকে নিয়ে এসে দেখালাম স্যার সেদিন মেরে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। পরে পা ধরে ক্ষমা চাওয়াতে রক্ষা পায়। এই কাজটা সবাই মিলে প্ল্যান করেছিলাম। ভাইয়াকে চিঠির মাধ্যমে বলেছিলাম রিয়া দেখা করবে।
টিফিনের পরের ক্লাসে। চিঠিটা ক্লাসে এসেই ভাইয়ের ব্যাগে টিফিন ব্যাগে রেখে দিয়েছিলাম আর অপেক্ষা ছিলাম সুযোগ মতো কাজে লাগিয়ে দিলাম। আর ওয়াশরুমের পাশে দেখা করতে, ব্যাস কাজ হয়ে যায়, আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যায়। তাই ভাইয়ের দিকে অনেক নজর রেখেছিলাম, কখন কি করে কোথায় যায় সময় মতো কাজে লাগিয়ে দিলাম। তুই কাজটা ঠিক করিস নাই, যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমার সব কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল। সাগরের চোখে স্পষ্ট ভয়ের চাপ ফুটে উঠেছে। ভয় তো আমারও হচ্ছে, না জানি কপালে কি আছে। যদি বুঝতে পারে তাহলে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে হবে। কিছু হবে না, অনেক ভেবে চিন্তা করে করেছি। যদি অন্যরকম কিছু হয় সেটা পরে দেখা যাবে। এখন চুপ থাক, দেখি কি হয়। আমার ভয় হচ্ছে। দূর বেটা, সাহস রাখ, চল স্যারের ক্লাস করে আসি। এখন কোথাও যেতে হবে না। চল। সাগর আর কোনো কথা না বলে আমার সাথে চলল। স্যারের ক্লাস মনোযোগ দিতে চেষ্টা করলেও সেটা হয়ে ওঠেনি। সারাক্ষণ মনের মাঝে ভয় তাড়া করে বেড়ালো। স্যার অন্যমনস্কতার জন্য কয়েকবার সতর্ক করে দিল। আকাশ এদিকে শুনে যা। হঠাৎ ডাক শুনে তাকিয়ে দেখি শহীদ মিনারের পাশেই রাইসা আপু বসে আছে। ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আপুর ডাক শুনে ভয়টা বেড়ে গেল। বুকের মাঝে দুগদুগানি বেড়ে যাচ্ছে। ভয়ে ঘামতে শুরু করলাম, না জানি আবার কি বলে। রাইসা আপুর দিকে ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। রাইসা আপু বুঝতে পেরেছে, হয়তো বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে এতক্ষণে আমার কথা মনে পড়তো না। একটু সাহস আর ভয় নিয়ে রাইসাপুর সামনে গিয়ে দাঁড়ালাম। আপু, আমাকে ডেকেছিলেন? জানিস তোরা ডেকেছিস, তাহলে আবার জানতে চাস কেন? রাইসাপুর দিকে তাকে জানতে চাইলে পাশ থেকে নীলাপু বলে। নীলাপুর কথা শুনে মনে হচ্ছে রেগে আছেন, তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা, বাদ দে তো, তুই কোথায় চলে গিয়েছিলি? আপু ক্লাসের সময় হয়ে গিয়েছিল, তাই বলতে মনে ছিল না। রাইসাপুর কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল। মনে হচ্ছে তেমন কিছু জানতে পারেনি, তবে সিনিয়র ভাইকে পেয়েছিল বা ঠিক কী করেছিল জানতে ইচ্ছে হচ্ছে। তবে কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিরে, কিছু বলবি? না আপু, বলতে গিয়েও মুখ ফুটে বলতে পারেনি। আপু, কি করেছিলে? কি শাস্তি দিয়েছ? এখন কোথায় যাচ্ছিস? বাসায় যাব। আচ্ছা যা। জি আপু, মনে মনে খুশি হয়ে চলে আসার জন্য পা বাড়ালাম। যাক, আপু তাহলে কিছুই জানে না। মুহূর্তের মাঝে ভয়টুকু দূর হয়ে গেল। আয় শোন। আবার পেছন থেকে ডাক দেয়। ডাক শুনে ভয় পেয়ে গেলাম, না জানি আবার কি বলে বসে। পেছন ফিরে গিয়ে আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। তুই কি ক্লাস করিস ঠিক মতো, নাকি এদিক ওইদিকে ঘোরাঘুরি করিস ক্লাস ফাঁকি দিয়ে? রাইসা আপুর কথা শুনে যেন সাহস পেলাম। না, ভয়টুকু মুহূর্তের মাঝে কেটে গেল। কি যে ভয় ছিলাম না, না জানি আবার কি বলে বসেন। না আপু, ক্লাস করি, আর মাঝে মাঝে একটু সময় পেলে ঘুরতে বের হই। ক্লাস করিস, তাহলে সবসময় শহীদ মিনারের আশেপাশে ঘুরঘুর করিস কেন? কার জন্য? না আপু, এই একটু আসি এদিকে। এই সেরেছে, তাহলে কি সব বোঝে গেল? কোনো ঘোরাঘুরি করি, আর যদি বোঝে যায় তাহলে একটু সময় দিলে হয়। আমি তো রাইসাপুর সাথে একটু কথা আর এক নজর দেখার জন্য ক্লাস মিস করে চলে আসি, অন্য অন্য কারোর জন্য না। কথা বলা শেষ না হতেই নীলাপুর কথা শুনে ভয়ে ভয়ে বললাম, কি করে বলি যে রাইসাপুকে দেখার জন্য আসি? একটু না, কাল থেকে ক্লাস করবি। ক্লাস শেষ করার পরে ঘুরোঘুরি করবি, মনে থাকবে তো? জি আপু। মাথা নিচু করে নীলাপুকে বলতেই সবাই একসাথে হেসে উঠল। শুনেছি কারো ওপর প্রেমে পড়লে, কারো পিছনে ঘুরঘুর করলে সে একটু হলেও বুঝতে পারে। হয়তো বুঝতে পেরেছে, আর বুঝতে পারলে তো আমারই সুবিধা, রাস্তা ক্লিয়ার। আহা, ভাবতেই জুড়িয়ে গেল। এ যেন বাংলা সিনেমার থেকেও বেশি। কত দেখেছি বাংলা সিনেমায়, প্রথম দেখায় ভালো লাগা, দ্বিতীয় দেখায় কথা বলা, আর তৃতীয়বারই প্রেম ভালোবাসা। তবে আমার বেলায় যেন দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাচ্ছে। আয়, হাসি থামা, বেচারা লজ্জা পাচ্ছে। আকার, তুই বাসায় যা, কিছু খাবি? জি আপু। খাওয়ার কথা শুনেই যখন রাজি হয়ে গেলাম, আপু আমার দিকে অবাদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার না করতে পারি না কেউ কিছু খেতে দিলে, বিশেষ করে মেয়েরা বা বড় আপু কেউ যদি হয়, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে পারলে বেশি করে খাবো। আপুর কথা শুনেই যে সাথে সাথে হ্যাঁ বলে দিব ভাবতে পারিনি। রাইসা আপু সবাইকে হাসি থামাতে বলে জিজ্ঞাসা করলো কিছু খাবো কি না, আর এমন সুযোগ পেয়ে না করি কিভাবে। এই কয়েক মাসে রাইসা আপুর সাথে অনেক ভালোই সম্পর্ক হয়ে যায়।
কিভাবে যে দেখতে দেখতে দিনগুলো চলে যায় বুঝতেই পারেনি। সেদিন তো 500 টাকা দিয়ে আইসক্রিম আনতে দিলে পকেটে কিছু টাকাও আসে। রাইসাপুর এই কথাটা আমি না করি কিভাবে, যেখানে নিজ থেকে অফার দিল খাবো কি না। কি কি খাবি? ওই তুই এমন তুতলিয়ে কথা বলছিস কেন? বেচারা খেতে বললি আর খেতে চাইলো। আকাশ বল, তুই খাবি? রাইসাপু আমার দিকে প্রকুশকে তুতলিয়ে জানতে চাইলে সাথে সাথেই মিমি আপু বলে ওঠে। মিমি আপু তো জানে না, সেদিনের ঘটনা জানলে এমনভাবে বলতো না। বেচারা রাইসাপু পড়েছে মহা বিপদে। বলে, কি রে, চুপ করে আছিস কেন? বল কি খাবি? আপু আমি আবার আইসক্রিম আর চকলেট পছন্দ করি। এই তেমন কিছু খাবো না, একটা চকলেট, একটা আইসক্রিম আর একটা কেক হলেই হবে। ও, কেক খাওয়ার পর একটু জুস হলে ভালোই হয়। মিমি আপুর কথা শুনে নির্ভয়ে বলে গেলাম। আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আর থাকবেই বা না কেন, এত কিছু একসাথে চাইবো কে জানতো। আপুরা যখন দেবে একটু বেশি বেশি না বললে কেমন জানি হয় না। যদি আবার বলে ওঠে, কে রে তুই তো খেতেই পারিস না, এই জন্যই তো দেখতে রোগা পাতলা। আপু আমি কি বেশি কিছু বলে ফেললাম? না না, ঠিক আছে। মিমি 100 টাকা দে তো, আমার কাছে ভাঙতি নেই। আমি? আরে দে তো, আমি পরে তোকে দিয়ে দিব। রাইসাপুর কথা শুনে মিমি আপুর গলা শুকিয়ে গেল। যেন আমার সামনে কি বলবে না বলবে দোটানায় অনিশ্চিত সত্ত্বেও টাকা দিতে বাধ্য হলো। মনে মনে হাসি পাচ্ছে। বেচারার মুখের হাসিটুকু যেন মুহূর্তের মাঝেই হারিয়ে গেল। কত উৎস হয়ে বলেছিল, সেই উৎস যেন আর নেই। রাইসাপু মনে হয় মনে মনে বলল, রাখ তোরে বোঝাচ্ছি। তাই মিমি আপুর ওপর চাপিয়ে দিল। মিমি আপুর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশের মেঘ জমেছে। আপু আপনারা খাবেন না কিছু? না, তুই খেয়ে নিস, এখন বাসে যা। জি। মিমি আপুর হাত থেকে টাকা নিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। আনন্দে নাচতে ইচ্ছা করছিল। আহা, এমনভাবে যদি প্রতিদিন খাওয়ার জন্য বলতো তাহলে বেশ ভালোই হতো। তবে এখন সেটা করা যাবে না। আর সব থেকে বড় কথা, খুব সাবধানে এগিয়ে যেতে হবে, নইলে আর কখনোই বলবে না। মাঝে মাঝে নিজের পকেট থেকে টাকা খরচ করলে আরও বেশি বেশি পাওয়া যাবে। সারা রাস্তায় চিন্তা করতে করতে চলে আসি। তখনও হলে সিট পাইনি। ক্যাম্পাসের পাশে বাসায় থাকি। টাকাগুলো পকেটে সযত্নে রেখে দিলাম। বিকেলবেলায় ঘুরতে বের হব। হঠাৎ করে ফেসবুকের একটি আইডি দেখে কয়েক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস থেমে গেল। মোবাইলের স্ক্রিনের দিকে চোখ থেমে গেল। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি ঘুমিয়ে। নিজের হাতে চিমটি কেটে দেখি, না ঠিক আছে। বাসায় এসে শুয়ে শুয়ে ফেসবুকে গল্প পড়ছিলাম আর নিউজ ফিড দেখতে থাকি। তখনই রাইসা আপুর আইডির সামনে চলে আসে। নীলাপু শাড়ি পরা, রাইসাপু বসে আছে। অসাধারণ সুন্দর, যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। এত সুন্দর প্রোফাইল পিক দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মেলে নেই। রাইসাপুর আইডি দেখার জন্য টাইমলাইনে ঢুকে পড়ি। প্রথম পোস্টটা লাস্ট 1 বছর আগে করা। আমার পৃথিবীটা হারিয়ে গেল। পোস্ট দেখতেই মূর্তির মাঝে মন খারাপ হয়ে গেল। তাহলে কি রাইসাপুর জীবনে অন্য কেউ ছিল? মনের মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক আছে। তারপরও মন খারাপ করে দেখার জন্য চেক করতে থাকি, যদি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যায়। রাইসাপুর একের পর এক পোস্ট আর ছবি দেখে অবাক হয়ে যাচ্ছি। এমন হাসি খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটি আর সবার প্রশংসা পাওয়া মেয়েটি হঠাৎ করে কি হলো যে এমন হয়ে গেল? ক্যাম্পাসের প্রতিটি প্রতিযোগিতায় উপস্থিতি, সব দিক দিয়ে সবার সেরা, হঠাৎ করেই কেন হারিয়ে যাবে? কিরে, এই অবেলায় শুয়ে আছিস কেন? বাইরে যাবি না? এক অজানাকে জানার আগ্রহ পেয়ে বসলো। কি হারিয়ে অনেক খুঁজে না পেয়ে ভাবতে থাকে। ঠিক তখনই রাসেল ভাই এসে ডাক দেয়। রাসেল ভাইয়ের ডাক শুনে ভাবনার জগতে বাধা পড়ল। রাসেল ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। রাইসাপুর সম্পর্কে তুমি কতটুকু জানো? আমার কথা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রাসেল ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক, বলতে গেলে ফ্রেন্ডের মতোই। কখনোই মনে হয় না আমার সিনিয়র ভাই, আর উনিও এমন মনে করে না জুনিয়র আমি। কেন তুই হঠাৎ এই কথা বলছিস? রাসেল ভাইকে পোস্টার দেখালাম। পোস্টার দেখার পর থেকেই তাকিয়ে আছি ফোনের স্ক্রিনের ওপর। কি হারিয়েছে? মনের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভাইয়া বলবেন কেন রাইসাপু এমন হলো? শোন তাহলে, এখানে ভর্তি হওয়ার পর সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেলাম। রাইসও আমাদের সাথেই পড়ে, তবে অন্য ডিপার্টমেন্টে। অনেক মেধাবী ছাত্রী, রাইসের মতো মেয়ে হয় না। ক্যাম্পাসের সব রকম প্রতিযোগিতায় একরকম তার স্থানটা যেন প্রথম বরাদ্দ।
একে অনেক মেধাবী ছাত্রী আর তার উপর বড়লোক বাবার মেয়ে। ভাইয়া রাজনীতির সাথে জড়িত, সবাই এক নামে চেনে। তবে মেয়েটির মাঝে কোনো অহংকার নেই, খুব সাধারণ আর সব মেয়ের মতোই জীবনযাপন করে। সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে মিশতে পছন্দ করে। সেদিন ক্লাসের জন্য ক্যাম্পাসে আসতে দেখি একটা ছেলেকে সবার সামনে লাঠি দিয়ে মারছে। কী হয়েছে জানার জন্য এগিয়ে গিয়ে দেখি আমাদের সিনিয়র ব্যাচের রাতুল ভাইকে মারছে। রাতুল ভাই রাজনীতি করেন না, অনেক ভালো ছাত্র, সবাই পছন্দ করেন। সবাই দূর থেকে লক্ষ্য করছে, কেউ এগিয়ে আসছে না। হঠাৎ করে রাইসা এসে বাধা দিল। রাইসার হাত থেকে জোরাজুরি করে মারতে গেলে সেটা এসে পড়ে রাইসের মাথায়, সাথে সাথে রাইসের মাথা ফেটে যায়। সবাই এগিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায়। ক্যাম্পাসে তখন পরিস্থিতি ভালো না, চারদিকে পুলিশ। সে সাথে রাইসার বড় ভাই শুনে হন্য হয়ে কষে দেখে ছেলেকে। রাইসা একমাত্র বোন, যার গায়ে হাত তুলল। রাইসা পরে সব ঠিকঠাক করে রাইসার জন্য সে যাত্রা বেঁচে যায়। দেখতে দেখতে কিভাবে 1 বছর শেষ হয়েও 2 বছর হয়ে যায়। তখন 2য় বর্ষের শেষের দিকে রাতুল ভাইয়ের সাথে প্রায় রাইসার কথা হতো। শুধু রাতুল ভাই কেন, সবাই কথা বলতো, সবার সাথে মিশে যেত, খুব মিশুক। রাতুল ভাই রাইসাকে একদিন প্রপোজ করে বসলো সবার সামনে। তখন কিছু না বললেও পরে রাইসা সুন্দর করে বুঝিয়ে মানা করে দেয়। সেই থেকে রাতুল ভাইকে অন্যরকম দেখতে থাকি, যা রাইসাও খেয়াল করেছে। একদিন খুব সকালবেলায় ঘুম থেকে ডেকে তুলে বন্ধু। সারা রাত মশার জন্য ঘুমাতে পারেনি। তারপর সকাল সকাল ডেকে তোলার প্রচণ্ড বিরক্ত হয়ে গেলাম। কিরে, তোর কি কাজ নেই, এত সকাল সকাল ডেকে তুললি? ব্রেকিং নিউজ আছে বেটা, তুই তো জানিস কাজ ছাড়া শুধু শুধু কোনো কিছু করি না। তোর কাজ যে কেমন জানা আছে, যত আকাম তোর কাছে। সর, ডিস্টার্ব করিস না। আরে শোন, রাতুল ভাই তো ধরা খেয়ে গেল। কি? রাতুল ভাইয়ের কথা শুনে ঘুম হারিয়ে গেল। বেশ কিছুদিন ধরে রাতুল ভাইয়ের সাথে রাসের একটা বাপ সাহেবের গুঞ্জন শুনে আসছে। অনেকে বলছে তারা নাকি একে অপরকে ভালোবেসে ফেলছে, তবে কেউ মুখ ফুটে কিছু বলতে সাহস পাচ্ছে না। এসব কথা খুব বেশি সময় নেয় না ছাড়িয়ে পড়তে। তাহলে কি কথাটা সত্যি হতে চললো? মামা, কাল রাতে রাতুল ভাই বিয়ে করেছে। কাকে? কি বলিস তুই? হ্যাঁ, রাতুল ভাইয়ের ক্লাসমেট নাবিলা আপুকে তো জানিস, কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছে। একই শুনছি। তাহলে রাতুল ভাই কি এতদিন মিথ্যা বলে গেল? রাইসার কি হবে? ক্যাম্পাসের সবার মুখে জানা রাইসাকে প্রপোজ করেছিল। রাইসা এই বিয়ের কথা শুনে কেমন মনোভাব ধারণ করবে আর কি বলবে সেটাই ভাবছি। এতদিন তাহলে গুঞ্জন মিথ্যা ছিল? তুই কোথায় শুনেছিস? বন্ধু থেকে তাকে জানতে চাইলাম। বেচারা এতদিন পর একটা খবর নিয়ে আসলো, তবু বিশ্বাস হচ্ছে না। হবে কিভাবে? যা কথা বলে সব ফান করে মজা করিয়ে বলে, সিরিয়াস কত মজা করে বলে। আমাদের রুমমেট রায়হানের মুখে, সেও উপস্থিত ছিল বিয়েতে। তাহলে রাইসাকে যে ভালোবাসে? ওইটা জানি না ভাই, তুই ঘুমা, খবরটা দিয়ে আসি। এই শুন, কে শুনে কার কথা? চলেই গেল। পিছনে ডাক দিয়ে থামাতে পারলাম না, চোখ থেকে ঘুম হারিয়ে গেল। কখন জানি কথাটা কি সত্যি নাকি মিথ্যা। আর যদি সত্যি হয় তাহলে রাইসার প্রতিক্রিয়া কী হবে জানার জন্য অপেক্ষা রইলাম। বেচারা অনেক ভালোবাসে, রাইসাকে প্রপোজ করেছিল, এটা সবাই জানে। সকাল সকাল ক্যাম্পাসে গিয়ে হাজির হলাম। যা শুনেছি সবটাই সত্যি, কোনো মিথ্যা না। রাতুল ভাইয়ের সাথে নাবিলাপুর বিয়ে হয়। দুজনকে ভালোবাসে, যদিও রাতুল ভাইয়ে অনেক আগে থেকে ভালোবাসে সেটা বলতে পারেনি। রাইসার প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রইলাম। একসময় রাইসাও ক্যাম্পাসে এসে সব জেনে শুভেচ্ছা জানিয়ে গেল রাতুল ভাইকে আর নাবিলাপুকে। রাইসার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, সে হাসি খুশি দূরত্ব মেয়ে। সবার সাথে সারাদিন আড্ডায় মেতে রইল। রাইসাকে থেকে বেশ অবাক হয়ে গেলাম। ঘড়ির কাটার সাথে সাথে সময় কীভাবে চলে গেল বুঝতেই পারিনি। তখন আমাদের পরীক্ষার সামনে, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। পুরনো কথাগুলো খুব অতীত হয়ে গেল। এরই মাঝে ক্যাম্পাসে কত কিছু ঘটে গেল। রাইসার জীবনে সব থেকে বড় আঘাতটা ঠিক তখনই আসে। এক সড়ক দুর্ঘটনা রাইসার বাবা মা ভাই আর বোন সবাই ঘটনাস্থলে মারা যায়। রাইসার পরীক্ষার জন্য সেদিন সবার সাথে যেতে পারেনি। রাইসার বড় ভাই ব্যবসার কাজে ঢাকা ছিল। ফ্যামিলির সবাই মিলে রংপুর আত্মীয়র বিয়ে বাড়ি থেকে ফিরে আসছিল। তখন সব কিছু এক মুহূর্তের মাঝে হারিয়ে ফেলে। সেই থেকে রাইসা কেমন হয়ে যায়, একদিন পরিবর্তন হয়ে যায়, একদম পরিবর্তন হয়ে যায়। সবাইকে হারানোর পর অনেকদিন ক্যাম্পাসে আসেনি। রাইসা আর তার বড় ভাই দুজনই এতিম হয়ে পড়ে। রাইসা ক্যাম্পাসে আসার পর থেকেই অন্যরকম হয়ে যায়। সবসময় চুপচাপ থেকে কারোর সাথে কোনো কথা বলে না তেমন একটা। হঠাৎ করে এক অন্য রাইসাকে দেখতে পেলাম। সিগারেট খায়, ক্যাম্পাসে ছেলেদের বিভিন্ন রকম র্যাক দেয়। কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে সেটা দেখতে পারে না। এই জন্য কত ছেলেকে যে মেরেছে
অনেক চেষ্টা করেছে রাইসার ভাই, তবে রাইসা দিন দিন আরও নেশা আসক্ত হয়ে পড়ে। একবার বিয়ের কথা শুনেছিলাম, তবে কী কারণে যে সে বিয়েটা হয়নি জানি না। এই ক্যাম্পাসের কোনো ছেলেই বয়স সাহস হয় না কথা বলার। আমার রাসেল ভাইয়ের কথা শুনে অনেক খারাপ লাগছে। এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। কারো পৃথিবী হারিয়ে গেল মানে সবাই মনে করে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়াতে হয়তো এমনটা বলেছে, কিংবা কাউকে ভালোবেসে ছ্যাঁকা খেয়েছিল, তাই এমন একটা বাজে মনোভাব পোষণ করে ফেলি বাংলা সিনেমা দেখে। কারো পৃথিবী যে মা বাবা ভাই বোন ফ্যামিলি হতে পারে সেটা মেনে নিতে পারি না। রাসেল ভাই হাত দিয়ে ধাক্কা দেয়। রাইসা আপুর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে আব্বু আম্মু আপু আর ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। কতদিন হলো তাদের ছেড়ে চলে এসেছে, খুব দেখতে ইচ্ছে করছিল তাদের। কি ভাবিস? কিছু না ভাই। আজকে তো লাইব্রেরিতে একটা ছেলেকে 2 ঘন্টা দাঁড় করে রেখেছিল কান ধরিয়ে। ছেলেটা নাকি প্রপোজ করেছিল, যদিও ছেলেটা না করে। রাসেল ভাই? কাকে? রাসেল ভাইয়ের কথা শুনেই মনে হলো আজকে দিনের কথা, যা শোনার অপেক্ষায় ছিলাম। ওই যে ছেলেটি র্যাক দিয়েছিল। শুনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। কাল ক্যাম্পাসে গিয়ে শুনতে পাবো, তাহলে কাজ হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে। না ভাই, কিছু না। চল বাহির থেকে ঘুরে আসি। ভাই পেনটা পরে নেই, একটু অপেক্ষা করেন। আরে প্যান্ট পরতে হবে না, লুঙ্গি পরে চল। এই সন্ধ্যায় কেউ জামাই দেখবে না। এখন খেও নি, বাসার সামনে চা খেয়ে চলে আসবো। অগত্যা রাসেল ভাইয়ের কথা শুনে বাসা থেকে লুঙ্গি পরেই বেরিয়ে পড়লাম। বাসার সামনেই চায়ের দোকান, চা খেয়ে আবার চলে আসবো, তো লুঙ্গি পরার কি দরকার? এই লুঙ্গি ম্যান। রাসেল ভাইয়ের সাথে বসে চা খাওয়ার সময় কয়েকবার লুঙ্গি ম্যান বলে ডাক আসে কানে। প্রথমে পাত্তা না দিলেও পরে আবার ডাক শুনে চারদিকে তাকিয়ে খোঁজে থাকি কাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখি না, এখানে তো আমি লুঙ্গি পরা শুধু। কি রে, কি তাকিয়ে করছিস এদিকে ওদিক? ভাই কে যেন লুঙ্গি ম্যান বলে ডাকছে। এখানে অনেকেই লুঙ্গি পরে আছে, চা খা মনোযোগ দিয়ে। এই যে মিস্টার আকাশ, লুঙ্গি ম্যান। ডাক শুনে এবার রাসেল ভাই আমার দিকে তাকিয়ে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ রাসেল ভাই দূরে হাতের ইশারায় আমাকে দেখিয়ে দিল। দেখে চোখ কপালে উঠে গেল। আমার দিকে তাকিয়ে হাসি আর ইশারায় ডাকছে। শেষ পর্যন্ত আমার ইজ্জতের 12টা বেজে গেল। রাইসা আপু আর তার বান্ধবীদের সামনে লুঙ্গি পরে যাব, তাদের হাসি দেখেই কেমন যেন নিজের কাছে অদ্ভুত পানি মনে হচ্ছে। এই সন্ধ্যার সময় এখানে কি করে, আর কেন যে বাসা থেকে বের হতে গেলাম লুঙ্গি পরে? আপু আপনারা এখানে? কিরি, লুঙ্গি পরে যাবে নাকি এমনভাবে ধরে রেখেছিস কেন? মাথা চুলকে রাইসা আপু তার বান্ধবীদের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাইলাম। 32টা দাঁত বের করে হাসে লুঙ্গি পরা দেখে। যদিও লুঙ্গি ঠিক মতো পরতে পারে না, তাই এক হাত দিয়ে কোনো রকমে ধরে রেখেছি, যেন পড়ে গিয়ে বাকি ইচ্ছুটুকু চলে না যায়। না মানে ইয়ে। বুঝেছি, আর না মানে ইয়ে করতে হবে না। তো লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? রাইসা আপুর কথা শুনে বলতে চাইলেও কথা আসছিল না। রাইসা আপু হাসি থামিয়ে জানতে চাইলো, ওদের মুখ দেখে যেন হাসি থামছে না। নিজেকে এই মুহূর্তে সার্কাস পার্টির জোকার মনে হচ্ছে। বড় ভাইয়ের সাথে চা খেতে আসলাম, পাশেই বাসা। আপনারা এখানে? ওদের সাথে কান্তজির মন্দির দেখতে গিয়েছিলাম। ভালোই হলো, লুঙ্গি ম্যান দেখতে পেলাম। কাল থেকে ক্যাম্পাসে লুঙ্গি পরে যাবে, অনেক মানিয়েছে। কথাগুলো বলেই হাসতে লাগলো। রাইসা আপুর সাথে সাথে বান্ধবীগুলো হাসতে থাকে দেখে শরীর জ্বলে যাচ্ছে। রাসেল ভাইয়ের কথা শুনে না আসলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। সব দোষ রাসেল ভাইয়ের। রাইসা চল, রাত হয়ে যাচ্ছে। আজ আসি লুঙ্গি ম্যান, কাল ক্যাম্পাসে পরে আসবি কেমন? বলেই হাসি থাকে। রাইসা আপু আর তার বান্ধবীদের বিদায় দিয়ে সোজা রুমে চলে আসে। সেখানেই মনে মনে শপথ করেছি, বাইরে আর কখনোই লুঙ্গি পরে যাব না। পরের দিন ক্যাম্পাসে গিয়ে রাইসা আপুর সাথে দেখা। আমাকে দেখে অনেক হেসেছিল। রাইসা আপুর সাথে আস্তে আস্তে ক্লোজ হতে থাকি। অনেক সময় রাইসা আপু খুঁজে নিয়ে আসে, তবে তখনই ফোন নাম্বারটা নিতে পারেনি। মাঝে মাঝে অবাক হয়ে চোখের দিকে তাকিয়ে দেখে ফেসবুকের প্রতিটি ছবি দেখতে থাকি। সে কবে রিয়াক্ট পাঠিয়েছে, তবে এখনও রিয়াক্ট অ্যাকসেপ্ট করার নাম নেই। সব সময় প্রোফাইলে একবার হলে চেক করে আসি। মাঝে মাঝে রাগ হলেও মানিয়ে নিয়েছি, হয়তো অনলাইনে আসে না। দূর থেকেই ফলো করতে থাকে রাইসাপুর ওপর। হঠাৎ একদিন রাইসাপুর আইডি দেখে চোখ কিছুক্ষণের মাঝে থেমে যায়। দেখে কিছুটা আশা খুঁজে পেলাম, যদি এইবার কিছু করতে পারি। ক্যাম্পাসে গিয়ে ভাবতে থাকি, তখনও ক্লাস শুরু হয়নি। কি ভাবছিস রে? কিছু না। হঠাৎ করে রাইসাপু এসে পাশে বসে জানতে চাইলো রাইসাপু কখন আসলো, বুঝতেই পারেনি। দেখে অবাক হলো, নিজেকে সামনে নিলাম। আরে বল, কি ভাবছিস মনোযোগ দিয়ে? মনে মনে হিসাব কষে নিলাম, এবার একটা সুযোগ কাজে লাগাতে হবে।
কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তাই রাইসা আপুকে সাহস করে বলেই ফেললাম, আপু তোমার কি হাতে সময় আছে? কেন হঠাৎ এই কথা? না মানে একসাথে বসে কফি খাওয়ার জন্য। রাইসা আপু আমার কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলে মাথা চুলকিয়ে বললাম। কথা শুনে আমার দিকে তাকিয়েছিল, যা চোখের নজর এড়ায়নি। কফি খাবি সে তো ভালো কথা, যা ক্যাম্পাসের সামনে দোকান থেকে নিয়ে আয়। আজকেও মানিব্যাগ আনিস নি বুঝি? না মানিব্যাগ আছে, তবে তবে কি? সন্ধ্যায় একসাথে সবার সাথে কফি খাবো। হঠাৎ একসাথে কফি খেতে ইচ্ছে কেন? সেটা পরে বলবো, এখন বলো সময় হবে কি? আচ্ছা পরে দেখা যাবে। তোর না ক্লাস আছে, এখন ক্লাসে যা, ক্লাস মিস করবি না। জি যাচ্ছি, এত তাড়িয়ে দেওয়ার কি আছে? শোন শোন, বলে একটু রাগ দেখে উঠে পড়ি। পেছন থেকে ডাকলেও না শুনে দৌড়ে উপরে ক্লাসের দিকে পা বাড়ালাম। আর সব থেকে রাগি স্যারের ক্লাস মিস বা দেরি হলে হারে হারে টের পাবো। ভার্সিটি লাইফে এমন স্যার আসে জানা ছিল না, যেন প্রাইমারি স্কুলের স্যারদের মতো। তবে স্যাররা বেদ দিয়ে মার দিলেও এই স্যার সেটা করবে না, নিজের কোর্সে সরাসরি ফেল দিয়ে দিবে, যার ইতিমধ্যে রেকর্ড শুনেছি এবং নিজ চোখে বন্ধুদের সরাসরি বলতে শুনেছি। আর যাই হোক, ক্লাস মিস করা যাবে না। স্যারের ক্লাস ভালো না লাগলেও সুন্দরী বান্ধবীদের সাথে আড্ডা দিতে সবাই চলে আসে, আমিও সেই আড্ডা মিস করতে চাই না। রাইসা আপুকে ছেড়ে চলে আসতেও ইচ্ছে হচ্ছিল না, আবার থাকতেও পারিনি। যখন ক্লাসের কথা মনে হলো, রাইসা আপুর সাথে সঙ্গ অনেক ভালো লাগছিল। হাজার হোক আমার ক্রাশ, ভালো লাগার মানুষ, সেই সাথে ক্যাম্পাসের সুন্দরী সিনিয়র, এমন কেউ পাশে থাকলে কার ইচ্ছে হয় উঠে আসার জন্য? একরাশ মনের দক্ষণে উঠে আসলেও মনের ইচ্ছে পূরণ হবে সেই খুশিতে নাচতে ইচ্ছে করছিল। যদিও এখন নাচা সম্ভব না, এখন নাচলে তো সবাই জোকার মনে করে তাকিয়ে থাকবে। ক্লাসের সামনে এসে দেখি এখনও স্যার আসেনি, তবে ক্লাসে সবাই চলে এসেছে। ক্লাসের চারদিকে তাকিয়ে দেখে একমাত্র সামনে একটা সিট ফাঁকা পড়ে আছে। আমি একমাত্র অধম যে কিনা সবার শেষে এসেও সবার সামনে বসতে হবে। মন খারাপ হলেও নিজেকে বললাম, যাক অবশেষে ক্লাসের সুন্দরী মেয়েটার সাথে বসার সৌভাগ্য তো হলো। অন্যান্য ক্লাসে সিট ফাঁকা পড়ে থাকলেও এই ক্লাসে একটা সিটও ফাঁকা থাকবে না। যে সবার শেষে আসবে তার জন্য সবাই লাস্ট দিকে বসে চায়, কেননা স্যার পড়া সম্পর্কে জানতে সবার প্রথম যারা বসবে তাদের কাছে জানতে চাইবে। আর পড়া না পারলে তো সেই লেভেলের জামাই আদর, যা সবাই নিতে পারে না। না জানি আজ কপালে কি আছে, মনে মনে বলতেই ধপাস করে চেয়ারে বসে পড়লাম। কি রে এত হাঁপাচ্ছিস কেন? বসার সাথে সাথেই আমার দিকে তাকিয়ে জানতে চাইল। আমার ক্লাসমেট আর সব থেকে সুন্দরী বলা যায় আমাদের ক্লাসের, সবাই তার সাথে বসতে চাইলেও এই স্যারের ক্লাসের ধারে কাছেও আসতে চায় না। অনেক মেধাবী আর সবসময় প্রথম সারিতে বসতে চায়। আর বলিস না, আসতে দেরি হয়ে যায়, তাই দূরের উপর আসলাম। তাই বলে এভাবে হাঁপাচ্ছিস? বলে হা হা করে হাসা শুরু করলো। তার হাসি শুনে পাশে থাকা বান্ধবীরা তাকিয়ে রইল, যদিও কি হয়েছে বুঝতে পারেনি। দেখ হাসবি না, দৌড়ে আসাটা সার্থক হয়েছে। কেন কেন, স্যারের আগে চলে এসেছিস নাকি তাই? আরে না, তোর মতো সুন্দরী পাশে বসতে পেরেছি। দেখ ফ্ল্যাট করবি না, সেটা আমি ভালো করেই জানি যে তুই ফ্ল্যাট করছিস। ঠেলায় পড়ে যে আমার পাশে বসলি সেটা বল। তুই ব্যাস কথা বলার আগে স্যার চলে আসে, তাই কথাটা শেষ করতে না পারলেও মনে মনে ঠিকই বলে নিলাম, যা বা সুন্দরী সবটাই ময়দা মাখার ফল। চুপচাপ স্যারের ক্লাসটা করলেও পরে ক্লাসে উদা হয়ে গেলাম। মাঝে মাঝেই ক্লাস মিস না করলে ভালোই লাগে না। একসময় ক্লাস মিস করে বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা ঘুরতে যেতাম, আর এখন ক্লাস মিস করলে বেশিরভাগ সময় চলে যাই রাইসা আপুকে দেখতে। যদিও রাইসা আপু আমার সিনিয়র, তাতে কি ভালোবাসা বা ভালো লাগা কি সিনিয়র জুনিয়র দেখে আসে? ভালোবাসা হলো মনের ব্যাপার, আর সেটা মন থেকে আসে। ক্লাস শেষ করে সোজা শহীদ মিনারের পাশে চলে গেলাম। সেখানে রাইসা আপু একা থাকলেও যখন ক্লাসে চলে গেলাম তখন রাইসা আপুর বাকি বান্ধবীরাও চলে আসে। রাইসা আপু আর তার বান্ধবীদের সাথে এখন অনেক ফ্রি, মনে হয় না আমার সিনিয়র, বা তারাও মনে করে না তাদের জুনিয়র। আমি অনেক দুষ্টুমি করি মাঝে মাঝে। জি আমরা সময় হলেই এসেছি, আপনি কোথায় ছিলেন? এই রাখ তোর আপনি কিরে আকাশ, তোরে ডাক দিলাম না, না শুনেই চলে গেলি যে? সরি। মিমি আপু বলতে চাইলেও থামিয়ে দিয়ে রাইসা আপু জানতে চাইলো। রাইসা আপুর কথা শুনে মনে হচ্ছে রাগ। তারপর রাইসা আপুকে সব বলে আবারও সরি বললাম। তোর
কি এখন ক্লাস নেই? না, এখনো ক্লাস পরে। ম্যাম ফ্রি হয়ে নেবেন, মিটিংয়ে আছেন ম্যাম। রাইসা আপু শুনে ক্লাসের কথা জানতে চাইলে মিথ্যা বলে দিলাম, যদিও সবটা মিথ্যা না, অল্প মিথ্যা। কেননা ম্যামের একটু আসতে দেরি হবে। নীলা আপু, তোমার সাথে কথা আছে। কেন? চলো বলছি। সবার সামনে থেকে নীলা আপুকে ডেকে নিয়ে গেলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, জানতেও চাইলো, কিছু বললাম না। নীলা আপুর সাথে রাইসা আপুর সব থেকে বেশি ভালো সম্পর্ক। সেই কলেজ লাইফ থেকে দুজন একসাথে। নীলা আপুকে সব খুলে বলি। নীলা আপু সব শুনে রাজি হলো। সন্ধ্যার পরে আয়োজন করা হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। তবে এখন জানবে না, সময় হলে জানবে। ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সন্ধ্যায় দেখা হবে তাদের সাথে। কি রে, চোখ ধরে কোথায় নিয়ে আসলি? চুপ করে থাক, সময় হলেই জানতে পারবি। হ্যাপি বার্থডে টু ইউ। রাইসাপুর চোখ খুলে দিয়ে একসাথে সবগুলো লাইট জ্বালিয়ে রাইসাপুর বার্থডে উইশ করা হলো। রাইসাপু চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমন কিছু হবে ভাবতেই পারেনি। থ্যাঙ্কস, তোদের এমনভাবে সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। থ্যাঙ্কস লাগবে না, আমাদের ট্রিট পাওনা রইল। নীলা, আজ আমার বার্থডে আর তোরা মনে রেখেছিলি? আমরা না, এই পিচ্চিটাই সব করেছে। আকাশ তুই? এখন কেকটা কাটো, পরে সব বলবো। দেরি করলে হবে না, আমার তো সইছে না। কখন থেকে কেক খাবো তাড়াতাড়ি। এই নে, তাড়াতাড়ি কেক কাট। রাইসাপু কি বলতে চাচ্ছিল, নীলাপু বাধা দিয়ে কেক কাটতে বলল। সেদিন অনেক মজা হয়। রাইসাপুকে মুখে তুলে কেক খাইয়ে দিলাম। রাইসাপু যখন আমাকে কেক খাইয়ে দেয়, তখন মনে মনে পড়লাম, এমনভাবে যদি সারা জীবন খাইয়ে দিত, সারা জীবন পাশে থাকতো। সেদিন অনেক এনজয় করে বাসায় ফিরে আসি। আন্টির মৃত্যুর পর এই প্রথম রাইসাপুর মুখে হাসি দেখে, সেটা নীলাপু বলেছিল। তবে আমারই এতদিন পর প্রথম হাসিটুকু দেখতে পাওয়া। রাইসা আপু এগিয়ে দিতে চাইলেও একাই আসতে পারবে বলে রাইসা আপুকে গাড়িতে তুলে দিয়ে চলে আসি। ক্যাম্পাস থেকে শহর বেশি দূরে না। সেদিন অনেক দেরি হয়ে যায় ঘুমাতে দিতে, কেননা রাইসা আপুর হাসি মাখা মুখটুকু বারবার ভেসে উঠল আর ঘুমটুকু কেড়ে নিল। হ্যালো। সারা রাত মেয়েদের সাথে আড্ডা দিয়ে ঘুমাস, এর জন্যই পাঠিয়েছি। সকালবেলায় ফোনের শব্দে ঘুমটুকু ভাঙল। কোনো রকমে ফোনটুকু রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আপু এইসব কি বলো? চুপ, আর একটাও কথা বলবি না। তুই আজ এক্ষুনি বাসায় আসবি। আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। জানি না কি হয়েছে, হঠাৎ করে কেন এমন করছে। আপু যে আমার সব কিছুই, সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। কখনো কোনোদিনও এমনভাবে রাগে কথা বলেনি। আজ হঠাৎ করে কেন এমন করছে? ফোন দিয়ে মনের মাঝে এক আকাশ ভাবনা ভর করে ফেলল। আপু কি হয়েছে সেটা বলবে তো? এখন বাসায় আসবি, এটাই জানি। বাসায় এসেই সব কিছু শুনবি। আপু আপু আপুকে আর কিছু বলার আগে ফোনটা কেটে যায়। কি করব কিছুই বুঝতে পারছি না। আপু কেন ফোন দিয়ে এমন করছে সেটা বুঝতে পারছি না। সামনে পরীক্ষা, আর এদিকে ক্লাস মিস করে এখন আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতে যেতে একদিন সময় লেগে যাবে। তাছাড়া রাইসা আপুকে ছেড়ে চলে যাব কোনো কিছু না বলেই। কি রে আকাশ, এমনভাবে কি ভাবছিস? হঠাৎ করেই রাসেল ভাইয়ের ডাক শুনে চমকে উঠি। রাসেল ভাইকে সব কিছু খুলে বললাম। রাসেল ভাই সব কিছুই জানে। তুই বাসায় চলে যা, যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে, আমি স্যারের কাছে পৌঁছে দেব। রাসেল ভাইয়ের কথা শুনে আর দেরি করিনি। সকালবেলা একটা বাস যাবে, সে সুদূর ময়মনসিংহ। রাইসা আপুকে না বলে চলে আসে বাড়িতে। সারা রাস্তা ভাবতে থাকি কি হয়েছে। আপু তো কোনোদিনও আমার সাথে এমন করেনি। আপুকে বেশ কয়েকবার ফোন দিলেও ফোন বন্ধ দেখায়। দুশ্চিন্তা আরও বেড়ে গেল। আব্বু আম্মুকেও ফোন দিয়ে পেলাম না। সারা রাস্তায় দুশ্চিন্তা করে সন্ধ্যায় বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় নেই। তবে আপু আমাকে দেখেই গোমরা মুখে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। একটু বুঝতে অসুবিধা হয়নি, মেঘ জমে আছে। আপু কি হয়েছে? হঠাৎ এমনভাবে আসতে বললে যে? অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, এখন রেস্ট নে, পরে সব বলবো। আপুকে ড্রয়িং রুমে দেখে জানতে চাইলে আমাকে কথাগুলো বলেই চলে যায়। কয়েকবার পেছন পিছন ডাক দিলেও না শোনার ভান করে চলে যায়। কী হচ্ছে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে আপুর এই ব্যবহার যেন ভাবনায় ফিরে দিল। কখনোই তো এমন ছিল না আপু। তাহলে কি এমন করলাম যার জন্য এমন করছে আমার সাথে? আব্বু আম্মু বাসায় আসলেও আপুর সাথে তেমন আর কথা হয়নি। সবার সাথে কৌশল বিনিময় করলেও সবার মাঝেই কেমন অন্যরকম আচরণ লক্ষ্য করছি। সবাই যেন আমার উপর রাগ করে আছেন। আকাশ,
আপু তুমি বসো। বারান্দায় বসে বসে ভাবতে থাকি কি হয়েছে, যার জন্য আমার সাথে এমন করছে। অন্যদিকে রাইসাপুর কথা মাথায় আসে। ঠিক তখনই আপু এসে ডাক দেয়। সরে গিয়ে আপুকে বসে দিলাম। রাইসাকে? আপুর মুখে রাইসা কথা শুনে চমকে উঠি। আপু জানে কি করে? আপুর মুখের দিকে তাকিয়ে থাকি। আপু, রাইসা আপু আমাদের ক্যাম্পাসের সিনিয়র আপু। সেটা জানি, তবে তুই কি শুধুই সিনিয়র হিসেবে চোখে দেখিস? দেখ, তুই আগে সব কিছু আমাকে বললেও এখন কিছুই বলিস না। আমি সব শুনেছি, আর তাই তোকে ফোন করে এনেছি তোর কাছ থেকে সবটা জানার জন্য। যা বলবি সত্যিটা বলবি আশা করি। আপুর কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকে মুখে দেখে। সত্যি তো, আগে সব কিছু বললেও এখন বলি না। আর আপু এত কিছু জানলো কি করে ভেবেও পাচ্ছি না। আপুকে সব কিছু খুলে বলি। আপু সব শুনে মুখের দিকে তাকিয়ে আছে। আমি সব কিছুই জানি, তাই বাসায় এনেছি কিছু সত্যি কথা বলার জন্য। এই মুহূর্তে কথাগুলো বলা উচিত, তোর সত্যিটা জানা প্রয়োজন। আপু কি সত্য কথা আর কি জানো? আপুর মুখের দিকে তাকিয়ে জানতে চাইলাম কি এমন কথা যা আমি জানি না? কি এমন সত্যি কথা লুকিয়ে আছে? আকাশ, তুই বাসা ছেড়ে গেলেই মাত্র কয়েক মাসের কিছু বেশি সময় পার হয়েছে। আমি যে তোকে সবসময় ফোন করে খোঁজ নিতে থাকি, একদিন তোর ফোন রিসিভ করে রাইসা নামের একটি মেয়ে। তোর কথা জানতে চাইলে বললো তুই আইসক্রিম আনতে গেলি। তারপর মেয়েটির নাম্বার নিয়ে আলাদা কথা বলি। তোর রুমমেট রাসেল কি যেন নাম, ওর কাছে ফোন দিয়ে সব জানতে পারি। তুই রাইসাকে ভালোবাসিস আর অনেক পছন্দ করিস। ক্যাম্পাসে অনেক কিছু হয়ে গেলেও তুই না বললেও পরে আমি শুনতে পাই। তবে তোর হাসি খুশি থাকা শুনে অনেক খুশি হয়েছিলাম। তবে তবে কি? আপুর মুখে সব কথা শুনে উৎকৃষ্ট হয়ে জানতে চাইলাম, তবে কি রাইসা আপুকে ভালোবাসার কথা নিষেধ করবে? না, সেটা মেনে নিতে পারবো না। এখন থেকে যে কয়েকদিন আসিস তুই আমাদের কাছেই থাকবি, এত দূরে যেতে হবে না, আমাদের কাছেই থাকবি তুই। আপু এইসব কি বলো? যে কয়দিন আছে মানে? আমার তো এখন ক্যাম্পাসেই থাকতে হবে, পড়াশোনা, সামনে পরীক্ষা। এখন কিভাবে বাসায় থাকবো? এখানে থাকলে পড়াশোনা কিভাবে হবে? আপুর কথা শুনে জানতে চাইলে চোখের দিকে তাকিয়ে দেখি অশ্রু, যেন কিছু বলতে গিয়েও বলতে পারছে না। তোর আর পড়াশোনা করতে হবে না, এখন থেকে আমার সাথেই থাকবি সারাদিন। আমার সাথে দুষ্টুমি করবি, সব সময় আব্বু আম্মুর পাশে থাকবি, কোথাও যেতে হবে না। আপু এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে বলবা তো? অনেক ছোড়াছুড়ি করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আপুর কথা শুনে সব কিছু মিলিয়ে নিতে থাকি। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কেন ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া। প্রথমে পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক কষ্ট করেছি, সেটা ভাবলেও আসলে সেটা ছিল না। ক্যাম্পাসে চলে আসার আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তখন আম্মু আব্বু ডাক্তারের কাছে নিয়ে যায়, একটু অসুস্থ হলে চলে যায়। সেদিন রাতে দরজা বন্ধ করে অনেক কান্না করেছিলাম। কখনোই ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে, আপুর কাছ থেকে, আম্মুর কাছ থেকে, আর আব্বুর কাছ থেকে। আকাশটা যেন হঠাৎ কালো অন্ধকারে ছেয়ে যায়। এই পৃথিবীতে আরও অনেকদিন বাঁচতে ইচ্ছে ছিল, কারোর ওপর যেন বেশি মায়ানা পড়ে যায়, তাই আপু বাসায় নিয়ে আসে। তবে কিভাবে বলবো যে বড্ড বেশি মায়ায় পড়ে গেছি। অনেকগুলো স্বপ্ন ছিল, তবে কোনোটাই যে পূরণ হবে না। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ক্যাম্পাসে চলে গেলেও রিপোর্টগুলো জানা হয়নি। আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে শেষ সময়, যার ফলে প্রায় অসুস্থ হয়ে থাকতাম। আব্বু আম্মু অনেক ডাক্তারের কাছে যায় রিপোর্টগুলো নিয়ে, তবে সবাই এক কথাই বলে শেষ সময়ে দ্বার প্রান্তে। শেষ সময়ে আব্বু আম্মু আপুকে বলে, তাই আপু ফোন দিয়ে বাসায় আসতে বলে। এই মুহূর্তে হাসপাতালে বিছানায় শুয়ে আছি, শেষবারের মতো পৃথিবীটাকে এক নজর দেখে নিতে যাচ্ছি। সময়গুলো যেন খুব দ্রুতই চলে যায়, কীভাবে সময়গুলো কেটে যায় বুঝতেই পারেনি। আপু সবসময় আঁকড়ে রেখেছিল চারপাশে ক্যাম্পাসে প্রিয় বন্ধুগুলো, প্রিয় রাসেল ভাই, আর আমার সেই প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা রাইসা আপু বসে আছে পাশে। রাইসা আপু, তোমাকে কিছু কথা বলা ছিল। বল, কি বলবি? রাইসা আপু, আমি তো বেশি দিন থাকবো না, আমার ব্লাড ক্যান্সার, তাই তোমাকে যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। কিছুক্ষণ চুপ করে বলতে থাকি, তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, বলতে পারো তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। তুমি নীল শাড়ি পরে ক্যাম্পাসে বসেছিলে, যদিও পরে জানতে পারি তুমি আমার সিনিয়র। তবে কি করবো বলো,
মনকে কখনোই বোঝাতে পারিনি। তোমাকে নিয়ে অনেকগুলো স্বপ্ন পড়েছিলাম, তবে সে স্বপ্নগুলো পূরণ হবে না, এটাও জ্বালা ছিল। প্রতিদিনই তোমাকে এক নজর দেখার জন্য ক্লাস মিস করে চলে যেতাম। তোমাকে দূর থেকে সবসময় দেখে যেতাম। স্বপ্ন ছিল তোমার সাথে সবগুলো ছোট ইচ্ছেগুলো পূরণ করব। তোমার সাথে রোজ ঝগড়া করব, তোমার শাসনগুলো পাবো, তোমাকে সিনিয়র ঝগড়াটে বউ করব, তোমাকে ঝগড়াটে বউ বলে ডাকবো। তবে মানুষের সবগুলো ইচ্ছে কি আর পূরণ হয়? আমার স্বপ্ন দেখার আগেই হারিয়ে গেল। তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেও পারিনি। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। একে একে রাইসা আপুকে সব কথা খুলে বলি। রাইসা আপু শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। চোখের দিকে তাকিয়ে দেখি অশ্রুগুলো ঝলমল করছে। আপু, আমি তো চলেই যাচ্ছি, তবে একটা ইচ্ছে ছিল। চুপ, আর একবারও বলবি না চলে যাওয়ার কথা। কে বলেছে তুই চলে যাবি? তুই থাকবি, তোর সবগুলো ইচ্ছে পূরণ হবে। তোর বউ হব, তোর সিনিয়র বউ হব। কান্না করবা না তো? কান্না করলে একদম পেতনির মতো লাগে। রাসেল ভাই, আমার চুড়িগুলো এনেছো? এই যে। রাসেল ভাই বলে হাত বাড়িয়ে চুড়িগুলো দিল। অনেক স্বপ্ন ছিল রাইসা আপুকে নিজের হাতে একগুচ্ছ নীল চুড়ি পরিয়ে দেব, তাই কিনে রেখেছিলাম। আপু, হাতটা দাও। রাইসা আপু হাতটা বাড়িয়ে দিলে চুড়িগুলো পরিয়ে দিয়ে পড়লাম। আজ ইচ্ছেটা পূরণ হলো। আমার বউ না হলেও চুড়িগুলো পরিয়ে দিতে হলো। চুপ কর তো, তোর সবগুলো ইচ্ছে পূরণ করবো। আপু, আপু, অনেক কষ্ট হচ্ছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে না। তোর ঘুম পাড়ির গান গিয়ে আমাকে একটু ঘুম পাড়িয়ে দে না। আম্মু আব্বু কোথায় বল, আমার চকলেটগুলো নিয়ে আসতে। আপু, অনেক ঘুম পাচ্ছে, দম নিতে অনেক কষ্ট হচ্ছে। আপু মাথার পাশে কোলে মাথা নিয়ে বসেছিল, চোখের পানিগুলো নিয়ে বলল, লক্ষ্মী বাই, এই তো আমি আছি। পৃথিবীটা চারদিকে অন্ধকার ঘিরে আসছে। সবার আবছা মুখগুলো ভেসে উঠছে, চোখগুলো ভিজটা আছে। অনেক ঘুম পাচ্ছে, ঘুমাতে ইচ্ছে করছে। অনেক ঘুমাবো, অনেক। একটা অসমাপ্ত গল্প। তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন।